তিন দিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন চিকিৎসা। স্বাস্থ্যের উন্নতি হলে নেওয়া হবে বিদেশে, হাসপাতালে ভিড় না করার আহ্বান। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে এলেই দেশে ফেরার আশা তারেক রহমানের। ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা, কোনো বাধা আপত্তি নেই সরকারের। নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, একই দিনে গণভোট করতে প্রস্তুত ইসি। রাজধানীতে মক ভোটিং, 2 ব্যালটে ভোটের সময় বিবেচনায় প্রস্তুতি। লুটপাটের শাস্তি চায় বিএনপি, প্রতিষ্ঠান বন্ধে সমাধান দেখছেন না নেতারা। ব্যবসা বান্ধব রাজনৈতিক ব্যবস্থার তাগিদ জামায়াতের, নতুন অর্থনৈতিক ব্যবস্থায় জোর এনসিপির। এবং নিরাপত্তা সরিয়ে নেয়ার পরই শাহজালালের ভল্ট ভেঙে চুরি, ভিন্ন ব্যাখ্যা বিমানের। 32 দিনেও প্রকাশ হয়নি খোয়া যাওয়া সম্পদের তালিকা, পুলিশের তদন্তেও অসহযোগিতা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জিনা তারা যশোয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা 3 দিন ধরে অপরিবর্তিত, নিতে পারছেন চিকিৎসা, তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার মতো পরিস্থিতি নেই। অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের সুপারিশে দ্রুত বাইরে নেয়ার ব্যবস্থা নেওয়া হবে। এজন্য বিদেশি হাসপাতাল ও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের নেতারা। এ সময় হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান তারা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত 9টার দিকে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানাতে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, 3 দিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, নিতে পারছেন চিকিৎসা। বিদেশে পাঠানোর বিষয় নির্ভর করছে স্বাস্থ্য ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। ডাক্তার জাহিদ আরো জানান, বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডে রয়েছেন দেশ বিদেশের চিকিৎসকরা। সার্বক্ষণিক মায়ের চিকিৎসার বিষয়ে যুক্ত রয়েছেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদুর রহমান। দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা, তাদের যে উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে বিকেলে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে শারীরিক অবস্থা স্থিতিশীল হতে হবে। এ সময় হাসপাতালে ভিড় না করার আহ্বান জানান তিনি। তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। এদিন সকালে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি নেতারা। দলীয় প্রধানের জন্য দোয়া চেয়ে তারা জানান, বিদেশি হাসপাতাল ও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার অবস্থায় পৌঁছালে নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় ইয়েতে নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই ঠিক করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। হাসপাতাল থেকে বেরিয়ে এনসিপি ও নাগরিক ঐক্যের নেতারা জানান, অবস্থা সংকটাপন্ন হলেও বেগম জিয়া সজাগ ও সজ্ঞানে আছেন। সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। প্রায় 1 সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে জানান, রাজনৈতিক বাস্তবতা অপ্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন। এই পোস্ট ঘিরে আলোচনার জবাবে প্রেস সচিব জানান, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বাধা আপত্তি নেই। আর মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমানের পোস্টেই সব জবাব রয়েছে। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার অপেক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন। তারেক রহমান জানান, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। স্ট্যাটাসে তিনি আরও জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে আসছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে চিকিৎসার সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেসবুক পোস্ট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তারেক রহমানের পোস্টেই সব জবাব রয়েছে। কাজই তো এটা, বিদ্বেষ ছড়ানো, ব্যক্তিগত প্রচার, মানুষকে আপনার চরিত্র হনন করা, এগুলো তাদের কাজ। উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা। আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, সেলফ এক্সপ্লেনেটরি এটা। এদিকে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের বিধিনিষেধ বা কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে আমাদের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। উনি যখন ইচ্ছা বাংলাদেশে ফিরতে পারেন, তো উনি ওনার মতো ডিসিশন নেবেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেছেন প্রেস সচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোট পরিদর্শনে গিয়ে তিনি জানান, একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগছে তা দেখেই প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। লাইন দেখে বোঝার উপায় নেই, এটি নির্বাচন কমিশনের ভোটের আগের প্রস্তুতি। ঘড়ির কাঁটায় 12টা বাজতে 10 মিনিট বাকি। ভোট শেষ হবার আগ মুহূর্তে জাল ভোট দিতে এসেই ধরা পড়ল ভোট গ্রহণ কর্মকর্তার হাতে। সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন সহকারী প্রিজাইডিং অফিসার। শনিবার রাজধানীর আগারগাঁ শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ে মক ভোটিং এর আয়োজন করে নির্বাচন কমিশন। বেশিরভাগ ভোটারই ছিলেন ইসির কর্মকর্তা কর্মচারীরাই। তাতেই দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতি। সকাল 8টায় ভোট শুরুর কথা থাকলেও 15 মিনিট পরে শুরু হয় ভোট গ্রহণ, চলে বেলা 12টা পর্যন্ত। একই সঙ্গে দুটি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান, গণভোট নিয়ে তেমন কোনো ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তাদের। দেখার পর আর এই সময় কি এখানে আছে, হ্যাঁ বা না দিবে, এটা আসলে তারা কোন জায়গা দিবে তারা নিজেও জানবে না। না, এটা পড়ার সুযোগ হয় না। কোনো সময় পড়ে নাই, আমি দুটো কোনো সময় পড়ে আমি বুঝি যে কি দেওয়া যায়। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সিএসি জানান, মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা, জনবল বাড়বে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, whether this number of polling stations are sufficient or not. সংসদ ভোট এবং গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি আছে উল্লেখ করে সিএসসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই। তফসিল আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। ইসির মক ভোটিংয়ে 500 জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে 352টি। ভোট পড়েছে 70.4%। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচন সামনে রেখে অন্তত 4টি জোটের আবির্ভাব হচ্ছে রাজনীতিতে। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি এবং আন্দোলনের সঙ্গী 7 দল নিয়ে জামাতের মোর্চা অনেকটাই দৃশ্যমান। তবে জোট গঠন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে এনসিপি। মধ্যপন্থী দল নিয়ে নতুন জোট নাকি বিএনপি জামাতের কোনো এক দলের সঙ্গে আসন সমঝোতা, তা নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনে দলটি। আর বাম দলগুলোর বৃহত্তর নতুন মোর্চাও আত্মপ্রকাশের অপেক্ষায়। হাসান ওয়ালির প্রতিবেদন। জোট এবং আসন সমঝোতা রাজনীতিতে এখন আলোচিত শব্দযুগল। দেশে নির্বাচনী জোট দীর্ঘদিনের সংস্কৃতি হলেও কর্তৃত্ববাদী শাসনে একদলীয় জোটের বাইরে সবই ছিল অকার্যকর। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস, তাই তো শক্ত অবস্থান জানান দিতে তৎপর ছোট বড় সব দল। জোট বা সমঝোতায় এগিয়ে বিএনপি। শেখ হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামা 7 দলকে নিয়ে জামায়াতের মোর্চাও রূপ নিচ্ছে নির্বাচনী সমঝোতায়। প্রার্থী বাছাই থেকে শুরু করে নিয়ে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলছেন, মধ্যপন্থী দল নিয়ে আলাদা জোট গঠনে অন্তত 10টি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দল। মধ্যপন্থী যে দলগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে একটা জোটের ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আমরা আলাপ আলোচনা করেছি। দেশের স্বার্থকে মাথায় রেখে কোনো জোটে অন্তর্ভুক্ত হওয়ার, সেটা বিএনপি জামাত যে কোনো বিষয়ের জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের আলোচনা আমরা চলমান রেখেছি। অন্যদিকে 54 যুক্ত ফ্রন্টের আদলে জোট গঠনের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলছেন, শুধু নির্বাচন নয়, আন্দোলন সংগ্রামকে মাথায় রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন জোট। নয়া যুক্ত ফ্রন্ট এরকম নামের প্রস্তাব আছে। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে না, আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন এটাকে কেন্দ্র করে আমরা জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছি। আসন সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও শরিক দলগুলোর জয়ী হওয়ার সম্ভাব্যতা যাচাই করেই আসন ছাড়ের কথা বলছে জামায়াত। যে এখানে যাকে দিলে তিনি পাশ করবেন সেই দলকে আমরা সেখানে দেব, সবাই মিলে তাকে সাপোর্ট করব। যে লিয়াজো কমিটি করা হয়েছে, এই 8 দল থেকে একটা লিয়াজো কমিটি, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দিতে বিএনপি অপেক্ষা করছে তফসিল ঘোষণার দিনক্ষণের। যুগপথদের সাথে নিয়ে আমরা নির্বাচন করে আমরা আন্দোলন করেছি, যুগপথদের সাথে নিয়ে আমরা নির্বাচন করব, যুগপথদের সাথে নিয়েই আমরা সরকার পরিচালনা করব। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। প্রস্তুতি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করছে সংস্থাটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত হলো উপদেষ্টা পরিষদের বিশেষ সভায়। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ করে অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া উত্থাপিত হয়। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী অবশিষ্ট 24 জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। লুটপাটকারীদের শাস্তি চায় বিএনপি, তবে অর্থনীতির স্বার্থে প্রতিষ্ঠান বন্ধে সমাধান দেখছেন না দলটি। অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে অভিযোগ করে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিতের তাগিদ জামায়াতের। আর মাফিয়া ব্যবসায়ীদের বিচার নিশ্চিতের আহ্বান জানাচ্ছে এনসিপি। রাজধানীর এক অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক সম্মেলনের আয়োজন করে বণিক বার্তা, যাতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ সময় লালফিতা দৌরাত্মে সরকার নিজেই ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আর সব মানুষের অংশগ্রহণ নিশ্চিতে নতুন অর্থনৈতিক মডেলে যাওয়ার উপর জোর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে, সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাকে পৌঁছাতে পারবো না। অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকতে হবে, এবং সেই অংশগ্রহণ করতে গেলে যেই ধরনের অর্থনীতি বিগত দিনে চলে আসছে,
আমাদেরকে সেই অর্থনীতি থেকে সরে একটা নতুন অর্থনৈতিক মডেলের কথা চিন্তা করতে হবে। নানা বৈষম্য এবং অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে নির্বাচনটা খুবই পিসফুলি এই ট্রানজিশনটা ঘটানো। অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে অভিযোগ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করতে হবে। সুবিধা এবং কমফোর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। দুর্বৃত্তপনা সহায়তা করছে রাষ্ট্র, বিপ্লবী পরিবর্তন নয়, যৌক্তিক পরিবর্তনের দিকে দেশটাকে যাতে সবাই মিলে নিতে পারে ইউনাইটেডলি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নতুন বাংলাদেশ নয়, বরং সমৃদ্ধ বাংলাদেশ গড়া বিএনপির লক্ষ্য। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা আগামী বাংলাদেশ বিনির্মাণে মতামত তুলে ধরেন। কম আমদানি হয়েছে আর হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের 55 বছর পূর্তিতে 16 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। বিকেলে গুলশানের দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বিজয়ের রোড শো করা হবে। শুরু হবে চট্টগ্রামের কালুরঘাট থেকে। মশাল বহন করবেন একজন মুক্তিযোদ্ধা ও একজন জুলাই যোদ্ধা। মির্জা ফখরুল জানান, 2 সপ্তাহের রোড শোতে মুক্তিযুদ্ধের স্মৃতি, বিজড়িত স্থান, দেশাত্মবোধক গান, বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির প্রচার সহ নানা আয়োজন থাকবে। 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে রোড শো। গৌরবের 55তম বিজয় মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা, বিজয়ের রোড শো সহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। 1 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। অবৈধ সম্পদের তথ্য গোপনের সুযোগ ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিশেষ লকার সুবিধা স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। বছর খানেক ধরে দুদকের নির্দেশে বন্ধ থাকা 532টি লকার খুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক চিঠি পাঠিয়েছে। দুদক সম্মতি জানিয়ে বলেছে, তাদের প্রতিনিধির উপস্থিতিতেই লকার খোলা যাবে। তবে যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে, তাদের লকার আপাতত খোলা হবে না। অর্থনীতি বিশ্লেষক বলছেন, এই পদক্ষেপ অবৈধ সম্পদ লুকানোর প্রবণতা কমাতে সহায়ক হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরকে চলতি বছরের জানুয়ারিতে গ্রেফতার করে দুদক। আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত এসকে সুরের বাসায় তল্লাশি চালায় কমিশন। পরে কেন্দ্রীয় ব্যাংকের তার লকারে অভিযান পরিচালনা করে অঢেল সম্পদের সন্ধান মেলে। এসকে সুরের লকার খোলার সময় দুদক জানতে পারে, বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নামে রয়েছে 532টি বিশেষ লকার। অবৈধ সম্পদ লুকিয়ে রাখার সন্দেহে সংস্থাটি 4 ফেব্রুয়ারি চিঠি দিয়ে এসব লকার অবরুদ্ধ করে। পরবর্তীতে লকারে অভিযান ঘিরে দুদক কর্মকর্তাকে সরিয়েও দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব বিশেষ লকার সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর পরিপ্রেক্ষিতে দুদকের কাছে চিঠি দিয়ে লকারগুলো খোলার অনুরোধ জানায় কেন্দ্রীয় ব্যাংক। পাল্টা চিঠিতে দুদক জানায়, অবৈধ সম্পদ লুকানোর সুযোগ কমাতে উদ্যোগটি তারা স্বাগত জানায়। তবে লকার খোলার সময় দুদকের প্রতিনিধি উপস্থিতি নিশ্চিত করতে হবে। এদিকে সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির, আব্দুর রউফ তালুকদার সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তাদের লকার বন্ধই থাকবে, যদিও এ নিয়ে কথা বলতে রাজি হয়নি দুদক। অর্থনীতি বিশ্লেষকের মতে, অবৈধ সম্পদের সুযোগ কমাতে সিদ্ধান্ত যুগোপযোগী। লকার সার্ভিসকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভিতরে হোক এবং ব্যাংকে যারা কমার্শিয়াল ব্যাংকে যারা কর্মরত রয়েছে তাদের ভিতরেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা কিন্তু এখন থেকে এটা সচেতন হবে যে দুর্নীতি
করা থেকে তারা একটা বিরত থাকবে। বাংলাদেশ ব্যাংকের যাদের নামে অনুসন্ধান কিংবা মামলা চলমান রয়েছে সেই তালিকা প্রস্তুত করতে কাজ করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যশোরে বাসের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী ও গোপালগঞ্জে ট্রাক চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার রাতে ইব্রাহিম ও সেলিম নামে 2 যুবক মোটরসাইকেলে করে যশোর সদর হাসপাতালে রোগী দেখতে যাচ্ছিলেন। চৌগাছার জোড়াপোল ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারা। অন্যদিকে গোপালগঞ্জে গদাইখালী এলাকায় ট্রাক চাপায় সিএনজির যাত্রী সাগরিকা বিশ্বাস নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হন 2 জন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে জীবননগরের শহীদুল ইসলাম সহ কয়েকজন ঘাস কাটতে গয়েশপুর সীমান্তের দোয়ালের মাঠে যায়। এ সময় ভারতের মেটেরিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন শহীদুল। পরে মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ। গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবেই সবার আগে আসবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেগম জিয়ার সুস্থ থাকা খুবই জরুরি। শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে এসব কথা বলেন তারা। গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে। বাংলাদেশ এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে, এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না, এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন। দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে আপোষহীন থেকেছেন, নিজে কারাবাস বেছে নিয়েছেন কিন্তু মাথা নত করেন নাই। তো এই রকমের একজন আপোষহীন মানুষ, তাকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই তার অসুস্থতায় দল মত নির্বিশেষে সরকারি বেসরকারি সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে কিন্তু এই হসপিটালের দিকে আসছে। করাইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত 2000 পরিবারকে ত্রাণ সহায়তা দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ইউনিসেফ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাকে সঙ্গে নিয়ে এগুলো বিতরণ শুরু হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর একটি বিদ্যালয়ে শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্রম। পরিদর্শনে এসে একথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুস্থ মানুষের পাশে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থাকে। আমাদের একটা জাতীয় পরিষদের একটা অনুদান আছে, তো এদেরকে 2000টা পরিবারকে আমরা ইনশাআল্লাহ সেই অনুদানটিকেও দেব। আর বড় রকমের যে সাহায্যটা লাগবে ঘরগুলোকে নির্মাণ করা, সেটা আমার মন্ত্রণালয় করতে পারবে না, কিন্তু আমি জানি অন্য সকল মন্ত্রণালয় তৎপর আছে। দেশে ডলার সংকট নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রমজানে পণ্য আমদানিতে এলসি খোলায় কোনো জটিলতা নেই। ইসলামী ধারার 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহে শুরু হবে বলেও জানান তিনি। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিতের তাগিদ দেন গভর্নর। বিগত সরকারের সময়ে নজিরবিহীন লুটপাটে খেলাপি ঋণের সর্বশেষ পরিমাণ দাঁড়িয়েছে 6,45,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের প্রায় 35.77%। আমি অন্তত শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, বৈদেশিক মুদ্রার সংকট, টাকার অবমূল্যায়ন আর রাজনৈতিক অস্থিরতায় আমদানি খরচ বেড়েছে। অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের ঋণ না দিয়ে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে ব্যাংকগুলো। আমদানি শুল্ক থেকে শুরু করে সবকিছু মিলে প্রায় 60%-এর মতো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়েছে। লোন অ্যাপ্রুভাল থাকা সত্ত্বেও এলসি করতে পারছেন না, কারণ আপনারা জানেন সকলে অনেকগুলো ব্যাংক স্থবির হয়ে আছে। ক্লাসিফাইড করলেই টাকাটা প্রভিশনে রাখতে হয়, প্রভিশন করলে ডিভিডেন্ড দেওয়া যাবে না। আর সেই কারণেই এটা যদি আমি অ্যাভারেজ 35% ধরি,
তাহলে এই 35% টাকা গেল কোথায়? তবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এবিপির দাবি এলসি সহ কোনো খাতেই নেই জটিলতা। কি পরিমাণ রিস্ক আমরা ক্যারি করি, কিভাবে টাকাগুলো লুট হয়ে যায়, কিভাবে টাকাগুলো সাইফন্ড অফ হয়ে যায়, কিভাবে টাকাগুলো কর্পোরেট সেক্টর টাকাটা মেয়ের বিয়ে দেয়, BMW গাড়ি কেনে এবং করে আমাদের লোনটা ব্যাক করে, একবার চিন্তা করে না যেটা গরিব দেশের রাষ্ট্রের টাকা এগুলো। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবেই সংকটে পড়ে ব্যাংক খাত, বিষয়টি বিবেচনায় রাখতে হবে আগামী সরকারকে। বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হবে আগামী সপ্তাহ থেকে। ডলার সংকট না থাকায় রমজানের পণ্য আমদানিতে খোলা হয়েছে অতিরিক্ত ঋণপত্র। এই বছরের রমজানে আমি এখনই বলতে পারি আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। এলসি ওপেনিং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে 50%, কোনো কোনো ক্ষেত্রে 15% গতবারের করসপন্ডিং পিরিয়ডের চাইতে বেশি আছে। ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। এই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। ব্যাংক খাতের দুরবস্থার জন্য বন্ড স্টক মার্কেটের দুর্বলতাকেও দায়ী করেছেন গভর্নর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নীতিগত দুর্বলতা ও বাস্তবায়নের অভাবে শিল্প খাতে জ্বালানি অপচয় 60%-এর বেশি। বেসরকারি সংস্থা সানেমের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। শনিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি পলিসি নিয়ে সেমিনার আয়োজন করে সানেম এবং ডিসিসিআই। গবেষণায় উঠে আসে দক্ষতার অভাবে অপচয় হচ্ছে জ্বালানি, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে। সেমিনারে নীতি প্রয়োগের আগে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথাও উঠে আসে আলোচনায়। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে মনে করেন বিইআরসির চেয়ারম্যান। যে বিদ্যুৎ উৎপাদন করছে তাকে বিদ্যুৎ উৎপাদন করতে দেন ইফিশিয়েন্টলি, যে ডিস্ট্রিবিউশন করছে তাকে আমার ঘর পর্যন্ত পৌঁছে দিতে বলেন ইফিশিয়েন্টলি। আমার মনে হয় যে আমাদের প্রাইভেট সেক্টর বাংলাদেশকে এই অবধি নিয়ে আসছে। আমরা যে আমাদের টার্গেটগুলো যে আপনারা সেট করে দিচ্ছেন তার থেকে ভালো আমার মনে হয় পারফরমেন্স আমরা নিয়ে আসবো। আপনারা যখন পাওয়ারটা নেবেন প্লিজ 1 লাফে 100 নিয়েন না। প্রথমে 25 নেন, 30 নেন, 50, বাড়তে বাড়তে 100তে যারা টাইম ফ্রেম করেছি। এবং এটা কিন্তু করা সম্ভব, কারণ নতুন যেগুলো স্টিল মিল আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আজকাল ইলেকট্রনিক কন্ট্রোল বা থার্মিস্টার কন্ট্রোল আমরা বলি বা ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করা যায়। একটা পত্রপত্রিকা আসছে যে 2030 সালের পরে গ্যাস থাকবে না। অসংখ্যবার পত্রপত্রিকা আসছে, এটা একবার দুইবার না। সো আমরা কি যথাযথ বিকল্পের চিন্তা করেছি? আমরা করি নাই ওইভাবে। ইভেন আমরা অনুসন্ধান যেটা করা প্রয়োজন গ্যাসের জন্য, এই অনুসন্ধানটাও ঠিক মতো করি নাই। আমরা গত 15-16 বছরে সমুদ্রে কিছুই করি নাই, অফশোরে। অনশোরে কোনো নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার হয় নাই। আমরা যদি অনুসন্ধানে ইনভেস্ট করতাম আমরা জানতে পারতাম যে অনশোরে গ্যাস নাই, অথবা থাকলে পেয়ে যেতাম। বাজারে দাম কমানোর নামে ভোক্তা অধিকারের কর্মকর্তারা লোক দেখানো অভিযান চালায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে BAJF আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, 5 মিনিটের জন্য পণ্যের দাম কমিয়ে ভোক্তাকে স্বস্তি দেওয়া যায় না। নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণ কিংবা কৃষকের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে না বলে মনে করেন তিনি। এছাড়া অনেক বিষয়ে দ্বিমত থাকা সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথি বাংলাদেশ, আমরা যদি এই অ্যালায়েন্সটা করতে পারি সবকিছু মিলিয়ে, আমাদের এগ্রিকালচার ডেফিনেটলি আমাদের একটা বড় ধরনের রেভলিউশন আছে। গভর্নমেন্ট গিয়ে বাজারে মাঝে মাঝে লোক পাঠাই দেয় না, টিসিবির লোক কতগুলো কী সব যায় বাজারে। হোয়াট ননসেন্স! ও কি দাম কমাইতে পারছে কোনো দিন? দেখছেন আপনারা? এরা মার্কেটে গিয়ে যাচ্ছে, এই আপনি কেন বিক্রি করতেছেন, ওইটা কেন করতেছেন? এর মতো বোকামি আর কিছু নেই। 5 মিনিটের জন্য দাম কমাইছে, তারপর ও যাওয়ার পর দাম আরও ডবল হয়ে গেছে। তো কোনো লাভ নেই এগুলো। আপনাকে আসল জায়গায় হাত দিতে হবে। আপনি আসল জায়গায় যদি প্রোডাক্টিভিটির মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে পণ্যের দাম কম রাখতে পারেন, ইন্টিগ্রেট করতে পারেন মার্কেটের সাথে, দেন সবাই বেনিফিটেড। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের প্রতি
কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসের সেমিনারে কথা বলেন তিনি। জাহাজ ফ্লোটিলার প্রসঙ্গ তুলে শহীদুল আলম সহ আটক হওয়া অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান ইউসুফ এস ওয়াই রামাদান। বলেন, ফিলিস্তিনিরা শরণার্থী হয়ে লজ্জিত নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতিনিধিত্ব করতে পেরে তারা গর্বিত। এ সময় মানবাধিকার রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে মনে করেন রাষ্ট্রদূত। The government of the People's Republic of Bangladesh for standing with us. ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশ সরকার ও এদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শরণার্থী হয়ে লজ্জিত নই, ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। Voice for peace and human dignity. কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা না বাড়ালে আগামী এক দশকের মধ্যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ। আবার এআই এর নেতিবাচক প্রভাবে যুব সমাজ ধ্বংসের শঙ্কাও রয়েছে। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে দিনব্যাপী এআই লিটারেসি ওয়ার্কশপে কথা বলেন অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। যথাযথ উপায়ে এআই ব্যবহার করলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হবে বলেও মনে করেন তিনি। এ সময় অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনের রাজনীতি বিষয়ক ফার্স্ট সেক্রেটারি লরা অ্যাডাম। বাংলাদেশ যদি গভর্নমেন্ট ড্রাইভ করেন, এআইতে বাংলাদেশ গার্মেন্টস চেয়ে বড় হইতে পারে এক্সপোর্টে, এবং তারা কি করতে পারবে জানো, $150 বিলিয়ন এক্সপোর্ট করা সম্ভব। আফ্রিকার মতো কান্ট্রি এআইতে যেভাবে মুভ করতেছে, আমরা কিন্তু এখনো মুভ করতেছি না। এআই যেমন ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। আমি বলি এআই ইজ এ হিলার, এআই ইজ এ কিলার। বঙ্গোপসাগরের বুকে নীলজলের দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল করবে 7টি জাহাজ। থাকবে রাত যাপনের সুযোগও। দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপকূলে নগর করেছে পর্যটকবাহী 2টি জাহাজ। কর্তৃপক্ষ বলছে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাতায়াত করবে জাহাজ দুটি। আমাদের জাহাজের সিট ক্যাপাসিটি হইল এক একটা জাহাজের 350 করে। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। কক্সবাজার শহরের দুনিয়াছড়া জেটি থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে, আর বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের ভ্রমণের জন্য 7টি জাহাজ প্রস্তুত করা হয়েছে। ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আশাবাদী, আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এদিকে দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। 2000 মাত্র সীমিত, এই জন্য অনেকে চালু করে নেয়। আর পরিবেশ অধিদপ্তর বলছে পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। আমাদের মন্ত্রণালয় থেকে যেসব ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নানা জটিলতায় থমকে থাকা বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে 42টি রুট। খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উল্লেখ করে ডিটিসিএ বলছে, মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ ও মতামত পেলে দ্রুতই শেষ হবে বাকি কাজ। সময়ক্ষেপণের কারণ হিসেবে পরিবহন মালিকদের অসহযোগিতা, দলীয় প্রভাব ও সরকারের সদিচ্ছার অভাবকে দুষছেন পরিবহন বিশেষজ্ঞরা। আশরাফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। বাস রুট রেশনালাইজেশনের জন্য 2012 সালের পর থেকে একাধিকবার নানা প্রস্তাব, কারিগরি রিপোর্ট ও পর্যবেক্ষণ জমা পড়ে মন্ত্রণালয়ে, তবে শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। প্রকল্প পরিচালক বলছেন, দীর্ঘ এক যুগের এলোমেলো ব্যর্থ চেষ্টাকে পাশ কাটিয়ে গেল 6 মাসে অংশীজনদের সহযোগিতায় রুটের সম্ভাব্য তালিকা নির্ধারণ করেছে ডিটিসিএ।
তার মতে দলীয় পরিচয়ে চাঁদাবাজি ও এলাকাভিত্তিক অসহযোগিতার কারণে একীভূত গণপরিবহন ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। বিগত সরকারের আমলে বাস মালিক সমিতি বলেন, শ্রমিক ফেডারেশন বলে, তাদের থেকে আমরা সম্পূর্ণরূপে বিরোধিতা পেয়েছি। কাউন্টার বসাতে গেলে, বাসটা চালাতে গেলে, এলাকায় কোথাও রাখতে গেলে চাঁদা চাওয়া হচ্ছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বাকি কাজ এগিয়ে নেবেন তারা। আমরা যদি ছোট ছোট রুট দেই তাহলে আমার কিন্তু রিটার্ন কম আসবে। ছোট রুটের তখন ক্লায়েন্টরা বঞ্চিত থাকবে না, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমরা এটা মিনিস্ট্রিতে পাঠিয়েছি, তো সেইখান থেকে যে গাইডেন্সটা আসবে সেটার ভিত্তিতে আমরা এটা ওয়েবসাইটে প্রকাশ করতে চাই। ডিটিসিএ নানা অগ্রগতির কথা বললেও ডিটিসি এর সক্ষমতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সরকারের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন বিশেষজ্ঞরা। আগে সরকারও পারে নাই, কারণ কোনো দিন ওই পরিবহন মালিকদেরকে হোস্টাইল করতে চায় নাই। সিন্ডিকেট যেইভাবে হয়ে গেছে তার সাথে পুলিশও জড়িত আছে, স্থানীয় পর্যায়ের মাস্তানও আছে এবং ট্রান্সপোর্ট লিডাররা আছে, তারা কোনোদিন ছেড়ে দিবে না। কর্তৃপক্ষ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, চাঁদাবাজি বা অন্যান্য সমস্যার সম্মুখীন হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি সরকারের উচিত হবে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এদিকে পরিবহন মালিক সমিতির মহাসচিব বলছেন, রুট রেশনালাইজেশন বাস্তবায়নে তারা পুরোপুরি প্রস্তুত। সংগঠনের কারণে এটাকে প্রতিবন্ধকতা করে রেখেছে জনস্বার্থের বিরুদ্ধে। এটাকে আমরা ভুল বলে প্রমাণ করব, সহযোগিতা করব এবং এটাতে আমরা অংশগ্রহণ করব, এতে আমরা লাভজনক হব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন জানান, 2026-এর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাস রুট রেশনালাইজেশন। রাউট সেগমেন্ট সিলেক্ট করেছে, হয়তো ওই সেগমেন্ট হয়তো আমাদেরকে কমাতে হবে, বাড়াতে হবে। ইট হ্যাজ টু গো থ্রু সাম মিরারেশনস বাস মালিক সমিতির সাথে। এইটা আমরা মোস্ট লাইকলি হয়তো বাই জানুয়ারির ভিতরে হয়তো শুরু করার চেষ্টা করব। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে আফগান পাসপোর্টধারীদের ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর থেকেই অভিবাসন ইস্যুতে বেশ তৎপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যের ওপর আফগান নাগরিকের হামলায় হতাহতের ঘটনায় নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। এরপর এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নেওয়া হবে। এরই জেরে এবার যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার দেশটির অভিবাসন দপ্তর USCIS এর পরিচালক জোসেফ এডলো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই না করা পর্যন্ত আশ্রয় সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত স্থগিত থাকবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন 19টি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছে। এর আগে আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আসা অভিবাসন স্থায়ীভাবে বন্ধের কথা ভাবছেন তিনি। যদিও কোন কোন দেশ এর আওতায় পড়বে তা স্পষ্ট করে বলেননি ট্রাম্প। তবে আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্ব ফ্যাশনের প্রধান কেন্দ্র ইতালির মিলান দেশটির অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। শহরটির প্রাণকেন্দ্রে অবস্থিত ডুমো ডি মিলানো দেখতে প্রতি বছর আগমন ঘটে লাখ লাখ পর্যটকের। এখানে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আছেন হাজার হাজার বাংলাদেশি। মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। হ্যামিলিয়নের বাসিওয়ালা খ্যাত মিলান বিশ্ব ফ্যাশনের রাজধানী ও ইতালির অর্থ বাণিজ্যের প্রধান কেন্দ্র। মনোমুগ্ধকর শহরটিতে প্রতি বছর প্রায় 1,20,00,000 দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। এই বিশাল সংখ্যক পর্যটকদের প্রধান দর্শনীয় স্থান হচ্ছে ডুওমো ডি মিলানো। শহরের কেন্দ্রস্থলে ডুওমো ক্যাথেড্রাল গির্জাটি বিশ্ববিখ্যাত স্থাপত্য, যার নির্মাণ কাজ 1386 সালে শুরু হয়ে প্রায় 600 বছর পর 1965 সালে শেষ হয়। পাশেই গ্যালারি রাজা ভিক্টোরিয়া ইমানুয়েল দ্বিতীয়, যেখানে বিশ্ববিখ্যাত অনেক ফ্যাশন হাউসের শোরুম অবস্থিত। দুপা এগোলে পিয়াসা স্কালায় লিওনার্দো দা ভিঞ্চির ভাস্কর্য এবং লিওনার্দো দা ভিঞ্চি মিউজিয়াম। মাত্র 2 ব্লক দূরে অবস্থিত পিয়াসা কাস্তেল্লো ও প্রাচীন রাজবাড়ি। পর্যটকদের সুবিধার জন্য এসব এলাকায় গড়ে উঠেছে শত শত হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে ও বার, যেখানে কর্মরত আছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। মিলানো ডোমো একটা পর্যটক এলাকা, দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শক, হাজার হাজার
পর্যটক এখানে আসে। সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী। আর এটাকে কেন্দ্র করে এখানে স্থাপিত হয়েছে বিভিন্ন শপিং মল থেকে রেস্টুরেন্ট সহ যাবতীয় সব টুরিস্টদের জন্য। ডুওমো ডি মিলানো ক্যাথেড্রাল গির্জাটি পৃথিবীর অন্যতম বড় ও আকর্ষণীয় স্থাপত্য, যা তৈরি হতে সময় লেগেছে প্রায় 600 বছর। পাশের গ্যালারির ফ্লোর বিরল মার্বেল পাথর দিয়ে তৈরি এবং ছাদ কঠিন কাচ দিয়ে সাজানো। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে ভিড় করেন। মিলানে প্রায় 30,000 বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। সুযোগ পেলেই তারা পরিবার নিয়ে ডুওমোতে ভ্রমণ করেন। কর্মব্যস্ত শহরটিতে ছুটে আসে মানুষ বুক ভরে শ্বাস নিতে এবং চোখ ভরে সৌন্দর্য উপভোগ করতে। ডুওমো ডি মিলানো ভ্রমণ কেন্দ্র হিসাবে জনপ্রিয় হওয়ায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা, যার ফলে সমৃদ্ধ হচ্ছে ইতালির অর্থনীতি। সময় সংবাদ, ইতালি। বড়দিন সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে পর্তুগালের রাজধানী লিসবন। অলিগলি থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও উল্লেখযোগ্য সব পয়েন্টে দৃষ্টিনন্দন আলোকসজ্জা নজর কাটছে পথচারী ও পর্যটকদের। শহরের ঐতিহ্যবাহী ক্রিসমাস মেলাগুলোতেও রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বর্ণিল আলোয় বড়দিনের নানা নিদর্শনের পাশাপাশি পর্তুগিজ ভাষায় বো নাতাল বা ম্যারি ক্রিসমাস বার্তায় সাজানো হয়েছে লিসবনের গুরুত্বপূর্ণ স্পট প্রাসা মার্কেস পম্বাল। সঙ্গে রয়েছে ওয়ান্ডারল্যান্ড লিসবনের রঙিন নাগরদোলা, যা নজর কাটছে দর্শনার্থীদের। চোখ ধাঁধানো আলোকসজ্জায় ভিন্ন রূপ ধারণ করেছে নগরের এভিনিদা লিবারদাদ। শিয়াদো এলাকায় ক্রিসমাস উপলক্ষে নির্মিত অস্থায়ী স্থাপনাকে ঘিরেও আগ্রহের শেষ নেই পর্যটকদের। রয়েছে সান্তা ক্লজের সাথে ছবি তোলার সুযোগও। নজরকাড়া আলোকসজ্জায় নগরের ছোট বড় বিভিন্ন সড়ক ও অলিগুলি মুখর হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। লিসবনের ঐতিহ্যবাহী ট্রামে চড়েও মনোমুগ্ধকর এসব দৃশ্য উপভোগ করছেন তারা। লিসবনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। এখানে ক্রিসমাসের সাজসজ্জা দেখে খুবই ভালো লাগছে। আরো অনেক সুন্দর কিছু দেখার আছে, যেগুলো দেখার চেষ্টা করছি। ক্রিসমাস উপলক্ষে লিসবনের বেশ কয়েকটি পয়েন্টে বসেছে মেলা। মুখরোচক নানা খাবারের পাশাপাশি স্থানীয় বিভিন্ন পণ্য নিয়ে সেসব মেলায় হাজির হয়েছেন বিক্রেতারা। পছন্দের পণ্য কিনতে বিভিন্ন স্টলে ভিড় করছেন ক্রেতারা। সন্ধ্যা নামতেই বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে উৎসবের হাওয়া বইতে শুরু করেছে পুরো পর্তুগাল জুড়ে। সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিল রেখে সাজানো হয়েছে বিভিন্ন শহর, চলছে নানা আয়োজন। আর এসব আয়োজন উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকের ঢল নেমেছে শহরগুলোতে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন মিয়াঞ্জ কলেজের 15তম সমাবর্তনে সনদ পেলেন 1000-এর বেশি শিক্ষার্থী। রাজধানী মালের গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সমাবর্তন। লেভেল 3 থেকে মাস্টার্স পর্যন্ত 1664 শিক্ষার্থীকে এদিন সনদ প্রদান করা হয়। সকাল, বিকেল ও রাতে পরপর 3টি অধিবেশনে চলে অনুষ্ঠান। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। তাকে সম্মাননা হিসেবে অর্কিড গাছের চারা উপহার দেয় কলেজ কর্তৃপক্ষ। মালদ্বীপের 17টি শাখা পরিচালনার পাশাপাশি কলেজটি 2022 সালে আড্ডু শহরে স্কুল অব এগ্রিকালচারের কার্যক্রম শুরু করে। ম্যাচ ফিক্সিং নিয়ে হার্ড লাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন বিপিএল এর ক্রিকেটারদের নিলাম তালিকা থেকে বাদ পড়ল বিজয়, সৈকত, শফিউল সহ সন্দেহভাজন 9 ক্রিকেটারের নাম। গত বিপিএল এ বিভিন্ন সন্দেহভাজন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারা। অ্যান্টি কারাপশন ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেটারদের পাশাপাশি 2 কর্মকর্তাকে নিয়েও নিজেদের মতামত দিয়েছেন মার্শাল। দ্রুত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। বিসিবি আগেই জানিয়েছিল বিপিএলে ফিক্সিংয়ে জড়িতদের নাম তারা প্রকাশ করবে না। তবে চূড়ান্ত যে তালিকা দেয়া হবে সেখান থেকে বাদ দেয়া হবে ক্রিকেটারদের। তাতে বিসিবি না বলে দিলেও নিশ্চিত হয়ে যায় কারা ছিলেন ফিক্সিংয়ের সাথে জড়িত। তাদের বিপক্ষে পাওয়া গেছে প্রমাণ। অনেকের ধারণাই সত্য হয়েছে, এনামুল বিজয় সেই তালিকাতে সবার ওপরের দিকে। তারকা ক্রিকেটারের ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিসিবি, যার কারণে তার নাম নেই এবারের বিপিএল এর নিলামের তালিকায়।
মোসাদ্দেক সৈকতকে নিয়ে খুব একটা কথা হয়নি, তবে সৈকত ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন সেই প্রমাণ পেয়েছে বিসিবি। এবার নিলামের তালিকায় ছিলেন সি ক্যাটাগরিতে, সেখান থেকে বাদ দেয়া হয়েছে তাকে। বাকি নামগুলো বাংলাদেশ ক্রিকেটের বড় কোনো তারকা নয়, তবে নিহাদুজ্জামান, তাকে ধরা হচ্ছিল জাতীয় দলের ভবিষ্যৎ। সেই স্পিনারও ছিলেন জড়িত, তার সঙ্গে আছেন মনির হোসেন খান, মিজানুর রহমান। আলাউদ্দিন বাবুর সন্দেহজনক বোলিং দেখি অনেকে ধারণা করেছিলেন তার ফিক্সিং সংশ্লিষ্টতার কথা। বিপিএল এর নতুন নিলামের ক্রিকেটার তালিকায় তার নাম না থাকা সেটা এখন প্রমাণিত। তার সাথে বড় নাম জাতীয় দলে খেলা সঞ্জামুল ইসলাম। বিসিবির প্রথম তালিকায় এসব ক্রিকেটারের নাম থাকলেও অ্যালেক্স মার্শাল পরামর্শ দিয়েছেন এই আসরে তাদের না রাখতে। বিসিবিও সেখানে আর দ্বিমত করেনি। আপাতত কোনো শাস্তি ঘোষণা নয়, এভাবেই এই ক্রিকেটারদের বাইরে রাখা হবে আইসিসি ও বিসিবি আয়োজিত বিভিন্ন আসরে। ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ, কর্মকর্তা ও সাংবাদিকরাও জড়িত আছে, তাদেরকেও রাখা হবে ক্রিকেটের কার্যক্রম থেকে বাইরে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 দিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন চিকিৎসা। স্বাস্থ্যের উন্নতি হলে নেওয়া হবে বিদেশে, হাসপাতালে ভিড় না করার আহ্বান। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে এলেই দেশে ফেরার আশা তারেক রহমানের। ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা, কোনো বাধা আপত্তি নেই সরকারের। এবং নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, একই দিনে গণভোট করতে প্রস্তুত ইসি। রাজধানীতে মক ভোটিং, 2 ব্যালটে ভোটের সময় বিবেচনায় প্রস্তুতি।